হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম আরও নতুন একটা ড্রামা সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে। ভাবলাম তোমাদের জন্য এবার হরর মিস্ট্রি কোনো ড্রামা নিয়ে হাজির হওয়া যাক। সেই চিন্তা থেকে আজকে আমরা আলোচনা করব কোরিয়ান অন্যতম হরর মিস্ট্রি ড্রামা নাইট হ্যাজ কাম নিয়ে, যেখানে স্কুলের একদল স্টুডেন্ট কয়েকদিনের জন্য একটা স্কুল ট্রিপে যায়। সেখানে গিয়ে তারা কৌতূহলবশত একটা গেমে পার্টিসিপেট করে। গেমটা সাধারণ, তারা প্রায় সবসময় এই ধরনের গেম খেলে, কিন্তু তারা জানতো না এই গেমটা বাস্তব হয়ে উঠবে। গেমের চক্করে প্রতিটা ভুল পদক্ষেপেই কেউ না কেউ মরতে শুরু করে। সামান্য বিনোদনের খোঁজে এসে তারা ফেসে যায় মরণ গেমের ফাঁদে। তারা কি শেষ পর্যন্ত এই মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে? তো সিরিজটির টোটাল এপিসোড 12টি। আজকের ভিডিওতে আমি এর প্রথম 6টি এপিসোড নিয়ে আলোচনা করব। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। গভীর রাত, রুমের ভেতরে গাঢ় অন্ধকার। হাই স্কুল পড়ুয়া ইয়নসু হোস্টেল রুমে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকালে তার ঘুম ভেঙে যায়। চমকে উঠে সে খেয়াল করে মোবাইলটা ব্লিঙ্ক করছে। সে কাছে গিয়ে দেখে মোবাইলে একটা লেখা ডিসপ্লে হচ্ছে, নাইট হ্যাজ কাম। লেখার ফন্ট দেখে মনে হচ্ছিল এটা যেন মৃত্যুর সংকেত। এই সময় সে খেয়াল করে উপরের বেড থেকে রক্তের ফোঁটা পড়ছে মোবাইলের ডিসপ্লেতে। সে উঁচু হয়ে দেখে কেউ একজন বেডের উপরে মরে পড়ে আছে। এটা দেখে ইয়নসু ভয়ে বাইরে দৌড় দেয়, তবে বাইরে বেরিয়ে দেখে তার সামনে বিশাল বড় একটা সুইমিং পুল। সুইমিং পুলের অন্য পাশ থেকে ভয়ঙ্কর কেউ একজন বেরিয়ে আসছে। হঠাৎ সেই ভয়ঙ্কর অবয়বটা পানিতে ঝাঁপ দেয় এবং তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। ইয়নসু আবারও আতঙ্কে ভেতরের দিকে দৌড় দেয় এবং দেখে তার ক্লাসমেটরা সবাই জম্বি হয়ে গিয়েছে। সবাই তাকে খেতে এগিয়ে আসছে। তখনই ভয়ে বুক ধড়ফড় করতে করতে ইয়নসু জেগে ওঠে। আসলে সে এতক্ষণ একটা স্বপ্ন দেখছিল। ইয়নসু ক্লাসমেটদের সাথে স্কুল থেকে আউটিংয়ের জন্য যাচ্ছিল। ক্লাসমেটরা হই হুল্লোড়ে ব্যস্ত ছিল, তবে ইয়নসু এতক্ষণ একটা মার্ডার মিস্ট্রির বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল। ইয়নসুর ধারণা এজন্যই হয়তো সে এই দুঃস্বপ্নটা দেখেছে। সে একবার পেছনে ফিরে দেখে বাসে পেছনের দিকে যারা বসেছিল তারা মাফিয়া গেম খেলছিল এবং খুব হইহুল্লো করছিল। তাদের চেঁচামেচির জন্য অনেকে বিরক্ত হচ্ছিল, তাই তারা গেম খেলা থামিয়ে দেয়। এরপরে ইয়নসু তার ক্লাসমেট জুনহির দিকে তাকায়। জুনহি ঘুমোচ্ছিল। জুনহির পেছনের সিটে তাদের আরেক বান্ধবী সৌমি বসেছিল। সেও জুনহিকে পছন্দ করে। সে ঘুমন্ত জুনহির সাথে একটা সেলফি তুলে নেয়। এটা নিয়ে আবার কয়েকজন হাসি তামাশা করে। ইয়নসু এগুলো চুপচাপ দেখছিল। ইয়নসুর পাশে তার বেস্ট ফ্রেন্ড জাং বসেছিল। সে সবসময় প্রোগ্রামিং, কোডিং এসব নিয়ে ব্যস্ত থাকতো। সে কোনো একটা গেম বানানোর চেষ্টা করছে। ইভেন এই সময়ও সে ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিল। তো জাংন ইয়নসুকে জিজ্ঞাসা করে, জুনহিকে এত পছন্দ করো, তার পাশে বসো না কেন? তাহলে তো আর কষ্ট করে পিছন ঘুরে তাকানো লাগে না। জাংনের কথায় ইয়নসু একটু লজ্জা পেয়ে যায় এবং মাথা ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। যাই হোক, তাদের যাবার রাস্তার পথে পাশের জঙ্গলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়েছিল। তারা কেউ সেটা খেয়ালই করে না। দীর্ঘ জার্নির পরে তারা রিট্রিট সেন্টারে পৌঁছায়। এখানেই তারা 2-3 দিন থাকবে। নর্মালি যখন স্টুডেন্টের পড়াশোনার প্রেশার বেড়ে যায় তখন তাদের মানসিক প্রেশার কমানোর জন্য রিট্রিট সেন্টারে আনা হয়। এখানে তারা বিভিন্ন গেম, আনন্দ, বিনোদনের মাধ্যমে নিজেদের মেন্টালি রিফ্রেশ করে। তো বাস থেকে নামার পরে তাদের সঙ্গে আসা টিচার খেয়াল করে শুধু একটা ক্লাসের বাসই এখানে এসে পৌঁছেছে, বাকি ক্লাসের বাস একটাও আসেনি। তাই টিচার অন্য টিচারদের ফোন করে আপডেট জানার চেষ্টা করছিল, তবে নেটওয়ার্ক সমস্যার কারণে সে ফোনের ওপাশের কথা প্রায় কিছুই বুঝতে পারছিল না। এদিকে ইয়নসু বাস থেকে নামার পর তার মনে হচ্ছিল এখানে সে আগেও এসেছে। জায়গাটা তার চেনা চেনা লাগছিল। সে এই ব্যাপারটা তার ফ্রেন্ড জাংনের সাথে শেয়ার করে, তবে জাংন জানায় প্রায় সব রিট্রিট সেন্টার দেখতে একই রকম, কেননা এদের ডেকোরেশন ও ফেসিলিটিস একই টাইপের। এই জন্য হয়তো ইয়নসু জায়গাটা চেনা চেনা লাগছে। তো ইয়নসু আর এই ব্যাপারটা তেমন না ঘাটিয়ে ভিতরে চলে যায়। স্টুডেন্টরা ভেতরে ঢোকার পথে স্টেশন নিচে একটা কিউআর কোড দেখতে পায়। এক জায়গায় সেই কিউআর কোডটা স্ক্যান করতে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। কিউআর কোড স্ক্যান করলে রিট্রিট সেন্টারের একটা অ্যাপ ইনস্টল হয়ে যাবে। সবাই নিজেদের মোবাইলে অ্যাপটা ইনস্টল করে নেয়, তবে ইয়নসু অ্যাপ ইনস্টল না করে কয়েকটা ম্যাগাজিন বেছে নেয়। এরপরে সবাই ভিতরে গিয়ে নিজেদের মতো ব্যস্ত হয়ে যায়। কেউ কেউ নাচ গান অথবা আবার আড্ডা মজা মাস্তিতে এনজয় করতে শুরু করে। তবে তারা একটু বিরক্ত হচ্ছিল, কারণ মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না এবং ওয়াইফাই সিগন্যালও কাজ করছিল না। তো এনজয়মেন্ট শেষ করে যে যার মতো রুমে চলে যায়। রাতে জাঙ্গন ইয়নসুর ব্যাগের ভেতরে লুকিয়ে একটা গিফট বক্স রাখে, কারণ আগামীকাল তার জন্মদিন। এরপরে তারা গল্প করছিল, তখন তাদের ফোনে নোটিফিকেশন আসে। ইয়নসু অবাক হয়ে খেয়াল করে সে তো মোবাইলে রিট্রিট সেন্টারের অ্যাপটা ইনস্টলই করেনি, তবুও অটোমেটিক তার ফোনে অ্যাপটা ইনস্টল হয়ে গিয়েছে। তাদের ফোনে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয় শীঘ্রই মাফিয়া গেম শুরু হতে যাচ্ছে, তাই সবাই যেন নিজেদের আইডেন্টিটি চেক করে নেয়। ফোন মুখের সামনে আনতেই তাদের অটোমেটিক রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায় এবং একটা গেমের মেনু চলে আসে। পাশাপাশি ইয়নসুকে জানানো হয় তার আইডেন্টিটি হলো সিটিজেন মাফিয়া। গেমের রুলস থেকে জানা যায় এখানে আসা প্রত্যেকটা স্টুডেন্টই গেমে পার্টিসিপেট হয়ে গিয়েছে।
তাদের এক একজনের এক এক রকম আইডেন্টিটি। আচ্ছা, তো এখানে তোমাদেরকে গেমের রুলসটা জানিয়ে দেওয়া যাক। এই গেমের মোট 4 ধরনের আইডেন্টিটি রয়েছে: সিটিজেন, ডাক্তার, পুলিশ অফিসার এবং মাফিয়া। র্যান্ডমলি এক একজনকে এক একটা আইডেন্টিটি দেওয়া হয়, তবে তাদের মধ্যে কে ডাক্তার, কে সিটিজেন, কে পুলিশ বা কে মাফিয়া এটা সিক্রেট রাখা হবে, অন্যদের সেটা জানতে দেওয়া হবে না। তো এই গেমের দুটো টিম আছে, একদিকে সিটিজেন, ডাক্তার এবং পুলিশ অফিসার মিলে একটা টিম হয়ে খেলবে, অন্যদিকে মাফিয়ার একটা টিম হয়ে খেলবে। এখন গেমটা হলো সিটিজেনদের মাফিয়াকে খুঁজে বের করতে হবে এবং তাদের ভোট দিতে হবে। এভাবে যে সবচেয়ে বেশি ভোট পাবে সে এলিমিনেট হয়ে যাবে, অর্থাৎ সে মারা যাবে। সব সিটিজেনেরা মাফিয়াদের খুঁজতে প্রতিদিন সকাল 6টা থেকে মাঝরাত পর্যন্ত সময় পাবে। এরপরে রাতে অ্যানাউন্সমেন্ট করা হবে কে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। এমনকি সবচেয়ে বেশি ভোট পাওয়া ব্যক্তি যদি মাফিয়া নাও হয় তবুও সে মারা যাবে। তারপর রাত হলে সব সিটিজেন ঘুমিয়ে যাবে, শুধুমাত্র মাফিয়ারা জেগে থাকবে। তখন তাদের হাতে সুযোগ থাকবে একজন সিটিজেনকে মেরে ফেলার। আর এই গেমের ইন্টারেস্টিং পার্ট হলো এটাই, মাফিয়া এবং সিটিজেন এই দুই টিমের প্লেয়ার মরতে মরতে লাস্টে যে টিমের প্লেয়াররা বেঁচে থাকবে তারা গেমটা জিতে যাবে, সেই সাথে গেমটাও শেষ হয়ে যাবে। এখানে আরও কিছু ব্যাপার ক্লিয়ার করে দেই। সিটিজেনেরা যদি মাফিয়া সন্দেহ করে নিজেদের কোনো প্লেয়ারকে বেশি ভোট দিয়ে ফেলে তাহলে তাদের টিমের প্লেয়ারই কমে যাবে, অর্থাৎ এতে তাদের নিজেদেরই ক্ষতি হবে। যেহেতু তাদের সহজে বোঝার উপায় নেই তাদের ভেতরে কারা কারা মাফিয়া, আবার রাতে যেহেতু সিটিজেনেরা ঘুমিয়ে থাকবে তাই মাফিয়ারা ইজিলি একজনকে খুন করতে পারবে। সুতরাং এই হিসেবে তো মাফিয়াদের জন্য গেমটা ইজি, তাই না? তো গেমটাকে ফেয়ার করার জন্য সিটিজেনদের ভেতরে ডাক্তার এবং পুলিশকে রাখা হয়েছে। ডাক্তারের স্পেশাল অ্যাবিলিটি হলো সে যে কোনো একজন পার্টিসিপেন্টকে মৃত্যু হওয়া থেকে বাঁচাতে পারবে। আর পুলিশ অফিসারের অ্যাবিলিটি হলো সে প্রতি রাতে একজনকে চেক করে দেখতে পারবে সে মাফিয়া কিনা। তো রুলসগুলো দেখার পরে সবাই খুব উৎসুক হয়ে ওঠে। তারা ভেবেছিল এটা এই রিট্রিট সেন্টারের স্পেশাল কোনো গেম, তাই তারা মজার ছলে তাদের একজন বন্ধু হেউলকে ভোট দিতে শুরু করে। তবে সবাই গেমটা নিয়ে উৎসুক হলেও ইয়ংসু এবং জাঙ্গন বেশ চিন্তিত ছিল, তারা গেমটাতে রেজিস্ট্রেশন করেনি। তবুও তারা কিভাবে পার্টিসিপেন্ট হয়ে গেল? তাছাড়া তাদের ফোনে ইন্টারনেট কানেকশনও ছিল না, তাহলে গেমটা কিভাবে কাজ করছে এসব নিয়ে তাদের কনফিউশন হচ্ছিল। তাই তারা এখানকার স্টাফদের সাথে কথা বলতে রিসিপশনে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে স্টাফেরা কেউ নেই। আবার তাদের টিচার অনেকক্ষণ আগে বাকি ক্লাসের গাড়িগুলো রিসিভ করতে গিয়েছিল, সেও এখনও ফেরেনি। ইয়নসু টেবিলে একটা কফির কাপ দেখতে পেয়ে সেটা হাতে নিয়ে দেখে কফিটা অল্প কিছুক্ষণ আগে বানানো হয়েছিল। এই সময় সেখানে জুনহি আসলে ইয়নসু তাকে জিজ্ঞাসা করে সে এখানে কাউকে দেখেছে কিনা। জুনহি জানায় সে কাউকে দেখেনি। এই সময় টেবিলের উপরে টেলিফোনটা বেজে উঠলে ইয়নসু দ্রুত কলটা রিসিভ করে, কিন্তু একটা শো আওয়াজ হয়ে লাইনটা কেটে যায়। সে আবারও ইমার্জেন্সি হটলাইনে ফোন দেবার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এই সময় ইয়নসুর ফোনে বান্ধবীদের মেসেজ আসে এবং তাকে সুইমিং পুলের কাছে ডাকে। তাই তারা নিচতলায় নেমে আসছিল, তখন তাদের সাথে ক্লাসমেট জুনের দেখা হয়। দেখে বোঝাই যাচ্ছিল জুনকে কেউ পিটিয়েছে, নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করতে সে তুলো গুজে রেখেছে। তো জুনহি যেহেতু তাদের ক্লাস ক্যাপ্টেন ছিল তাই সে ব্যাপারটা সেটেল করতে বাস্কেটবল ফিল্ডে গিয়ে দেখে 3জন বদমাস ছেলে তাদের আরেক ক্লাসমেট দাবেবিংকে বুলি করছিল। এরাই জুনকে মেরেছে। এরা 3জন হলো কিয়ংজুন, সিয়ংবিং এবং জিনহো। ক্লাসের ভেতরে এরাই সবচেয়ে বজ্জাত স্টুডেন্ট। এখানে জুন এবং দাবিংয়ের কোনো দোষী ছিল না। এরা জোনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। জোন নিজের সেমিস্টার ফি দেওয়ার জন্য টাকাটা ব্যাক চেয়েছিল, এই জন্য ওরা জোনকে মারধর করেছে। আর টাকা চাওয়ার সময় জোনের সাথে দাবেংও ছিল, তাই তাকে ওরা বুলি করছে। তো জুনহি এগিয়ে তাদের থামানোর চেষ্টা করলে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তবে এ সময় ইয়নহু তার বন্ধুদের নিয়ে সেখানে আসে। এরা সিনিয়র এবং ক্লাসের ভেতরে সবচেয়ে শক্তপোক্ত ছিল, তাই ইয়নহু এবং তার গ্রুপের সাথে কেউ ওই ঝামেলায় জড়াতে চায় না। তাই কিয়ং বুলি থামিয়ে তার বন্ধুদের নিয়ে চলে যায়। এদিকে ইয়নসু সুইমিং পুলের সামনে এসে দেখে জায়গাটা অন্ধকার। সুইমিং পুলটাও বিশাল এবং ঝকঝকে, দেখে মনে হচ্ছিল এটা পুরোটা একটা ফ্লোর। সে সুইমিং পুলের অপর পাশে একটা আলো দেখে চমকে ওঠে। এখানকার দৃশ্যটা তার স্বপ্নের দৃশ্যের মতোই লাগছিল। হঠাৎ তখন হই হুল্লোড় করে আশেপাশে থেকে বন্ধুরা বেরিয়ে আসে। ইয়নসুর জন্মদিনে তারা সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছিল সৌমি। সৌমি ইয়নসুকে বেশ হিংসা করত, এজন্য মজার ছলে সে ইয়নসুকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নর্মালি ইয়নসু সাঁতার জানতো, তাই সে উঠে আসার চেষ্টা করে, কিন্তু কিছু একটা তার পা টেনে ধরে পানির নিচে নামিয়ে নেয়। এই জিনিসটা হুবহু তার স্বপ্নে দেখা অদ্ভুত অবয়বটার মতো। ইয়নসু সেটার সাথে ফাইট করতে না পেরে পানির নিচে তলিয়ে যাচ্ছিল। তবে ভাগ্যক্রমে জুনহি এসে পানিতে ঝাঁপ দিয়ে ইয়নসুকে তুলে নিয়ে আসে, যদিও জুনহি পানির নিচে কিছুই দেখতে পায় না। তো বেশ কিছুক্ষণ পরে ইয়নসুর জ্ঞান ফেরে। জুনহি তাকে নিয়ে বেশ চিন্তিত ছিল।
ইয়নসু খেয়াল করে জুনহির হাত কাঁপছে, মানে তার প্যানিক হচ্ছে। আসলে জুনহি অনেকদিন আগে সুইমিং ছেড়ে দিয়েছে। সে সুইমিং পুলে নামতো না, কারণ অনেকদিন আগে তার সামনে তার একজন বন্ধু পানিতে ডুবে মারা গিয়েছিল। সেই প্যানিক সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। তবে ইয়নসুকে বাঁচাতে সে আজ বাধ্য হয়ে সুইমিং পুলে নেমেছিল। তো যাই হোক, তারা কথা বলছিল, তখন সৌমি সহ কয়েকজন রুমে আসে। সৌমি তার কাণ্ডের জন্য ইয়নসুর কাছে ক্ষমা চায়। ইয়নসু তাকে ক্ষমা করে দেয়। এরপরে তারা বাইরে আসে। সেখানে ক্লাসের সবাই ছিল। তারা একে অপরকে শুভরাত্রি জানিয়ে নিজেদের রুমে যাচ্ছিল। তখন সাইরেন শোনা যায় এবং স্পিকারে অ্যানাউন্সমেন্ট হয়, ভোট শেষ হতে আর 1 মিনিট বাকি আছে, তাই যারা এখনো ভোট দেয়নি তারা যেন দ্রুত ভোট দেয়। 1 মিনিট পার হতেই গেমের ফলাফল অ্যানাউন্স করা হয়। সবচেয়ে বেশি ভোট পেয়েছে হেউল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঘোষণা শুনে সবাই মজা পাচ্ছিল এবং হেউলের সাথে ঠাট্টা ফাজলামি করছিল। কিন্তু হঠাৎ হেউলের শরীর খারাপ হয়ে যায়। সে অদ্ভুত আচরণ শুরু করে। প্রথমে তারা ভেবেছিল সে ড্রামা করছে, কিন্তু হঠাৎ তার চোখগুলো জম্বিদের মতো সাদা হয়ে যায়। এছাড়া হেউল এমন একটা সূক্ষ্ম আওয়াজ শুনতে পাচ্ছিল যেটা আর কেউ শুনতে পাচ্ছিল না। তার এই আওয়াজে তার মাথার ভেতরে ব্যথা শুরু হয়। তাই সে আর সহ্য করতে না পেরে নিজেই মেঝেতে নিজের মাথা আঘাত করতে থাকে। কয়েকজন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। সে উঠে দাঁড়িয়ে এপাশে ওপাশের দেয়ালে নিজেকে ধাক্কা মেরে আহত করে। এরপর সে দৌড়ে জানালা ভেঙে লাফ দিয়ে আত্মহত্যা করে। মুহূর্তের ভেতরে এসব দেখে সবাই ঘাবড়ে যায়। হেউলের মৃত্যুর পরে স্পিকারে ঘোষণা করা হয় হেউল একজন সিটিজেন ছিল, অর্থাৎ ভুলভাল ভোটের কারণে সিটিজেনদের একজন প্লেয়ার কমে গেল। ঘোষণা শেষ হতে একটা মিউজিক বাজে এবং সবাই সেন্সলেস হয়ে যায়। আর এরই সাথে এপিসোড 1 শেষ হয়। এপিসোড 2 শুরু হয় পরের দিন সকালে। আবার মিউজিক বাজার সাথে সাথে সবাই জেগে ওঠে। গত রাতের ট্রমা তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি। ইয়নসু দৌড় দিয়ে জানালার কাছে যায় এবং দেখে হেউলের লাশ এখনও নিচে পড়ে আছে। এ সময় সাইরেন বাজে এবং জানানো হয় গত রাতে পুলিশ অফিসার নিজের স্কিল ইউজ করেছে। এছাড়া নিয়ম অনুযায়ী মাফিয়া একজনকে মেরে ফেলেছে। তবে মাফিয়ার তো শুধু সিটিজেনকে মারার কথা, কিন্তু গত রাতে মাফিয়া যাকে মেরেছে সেই জুয়ন নিজেও একজন মাফিয়া ছিল। তারা জুয়নের লাশ খুঁজতে খুঁজতে ওয়াশরুমে গিয়ে দেখে তার লাশটা নৃশংসভাবে পড়ে আছে। ইয়নসু রক্ত টাচ করে বলে রক্ত এখনও জমাট বাঁধেনি, তার মানে জুয়নকে অল্প কিছু সময় আগে মারা হয়েছে। মাফিয়া গেমের এই ভয়াবহতা দেখে তারা সবাই ঘাবড়ে যায়। এই জন্য সবাই একে অপরকে অ্যালার্ট করে দিয়ে বলে তারা এখনই এখান থেকে পালিয়ে যাবে। এই জন্য সবাই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। কিন্তু তখনই মাইকে ঘোষণা করা হয় কেউ গেম প্লেস ছেড়ে বের হতে পারবে না। তারা খেয়াল করে চারিদিকে বিভিন্ন ডিজাইনের রেখা টানা আছে। তারা বুঝতে পারে এই লাইনের বাইরে যেতে নিষেধ করা হচ্ছে, তাই সবাই থেমে যায়। তবে দুজন আতঙ্কে দৌড়ে রেখা পার হয়ে বাইরে চলে যায়। ফলে নিয়ম ভঙ্গ করায় তাদের সাথে একই ঘটনা ঘটে যা আগের রাতে হেউলের সাথে ঘটেছিল। এদেরও চোখ সাদা হয়ে যায় এবং তারা একে অপরের মাথার সাথে ধাক্কা খেয়ে নৃশংসভাবে মারা যায়। প্রথমজন মারা যাবার পরে দ্বিতীয়জন তখনও বেঁচে ছিল। তখন সে একটা পাথর তুলে নিয়ে নিজের মাথায় আঘাত করতে করতে মারা যায়। এই দৃশ্য দেখে সবাই শিউর হয়ে যায় এই মাফিয়া গেমটা খেলা ছাড়া তাদের এখন উপায় নেই। এ সময় মাইকে ঘোষণা করা হয় এখন যে দুজন মরল তারাও সিটিজেন ছিল, অর্থাৎ সিটিজেন টিমের আরও 2জন মেম্বার কমে গেল। যাই হোক, প্লেয়াররা ভয়ে বিল্ডিংয়ের ভেতরে চলে আসে। তারা বুঝতে পারছিল না কিভাবে এই নৃশংস গেম থেকে রক্ষা পাবে। ইয়নসুর মনে হয় ছাদে গেলে হয়তো ফোনে নেটওয়ার্ক পাওয়া যেতে পারে। এজন্য সে ছাদে চলে যায়। তার পেছনে জান এবং জুনও ছাদে আসে। তবে ছাদেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। তবে ইয়নসু একটা গুরুত্বপূর্ণ জিনিস নোটিশ করে, ছাদের উপর থেকে বর্ডার টানা সব দাগগুলো দেখা যাচ্ছিল। ইয়নসু ধারণা করে এখানে সব দাগ বর্ডারের লাইন না, বরং এখানে অনেক ফ্যাক দাগও টানা আছে। তারা যদি বর্ডারের লাইনটা এড়িয়ে জঙ্গলের দিকে যেতে পারে তাহলে হয়তো সামনে কোনো মানব বসতি পেলেও পেতে পারে। এই জন্য একটা চান্স নিতে জুনহি কয়েকজনকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা বর্ডার লাইনগুলো এড়িয়ে খুব সাবধানে জঙ্গলের দিকে যেতে থাকে। রাস্তায় বিভিন্ন জায়গায় দিক নির্দেশনাও দেওয়া ছিল। তারা সেটা ফলো করে এগোতে থাকে। এদিকে ইয়নসু ওদের বিদায় জানিয়ে বিল্ডিংয়ে ফিরছিল। তখন তার ফিল হয় কেউ তার নাম ধরে ডাক দিল, তবে সে কাউকে দেখতে পায় না। আবার তার পাশে জাঙ্গন ছিল, সেও কিছু শোনেনি। তাই সে মনের ভুল ভেবে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে ইয়নসু গতরাতে খুন হওয়া জুয়নের লাশটা পর্যবেক্ষণ করছিল, যাতে কোনো ক্লু পেলে হত্যাকারী মাফিয়াকে ধরা যায়। ইয়নসু লাশের কাছাকাছি মোবাইল খুঁজে পায় এবং রক্তমাখা সিলিন্ডার পায়। এতে সে ধারণা করে জুয়নকে এটা দিয়ে আঘাত করে মারা হয়েছে। এছাড়া জুয়নের কপালে আঘাতের দাগ ছিল, তাই বোঝাই যাচ্ছিল তাকে সামনে থেকে আঘাত করা হয়েছে। কিন্তু জুয়নের শরীরে আর কোনো আঘাতের চিহ্ন ছিল না। এর মানে খুনের সময় সে খুনিকে ডিফেন্ড করার সুযোগ পায়নি। এছাড়া আরেকটা জিনিস তারা বুঝতে পারছিল না, জুয়ন তো মাফিয়া ছিল, আর রাতের বেলায় শুধুমাত্র মাফিয়ারাই জেগে থাকে। তাহলে খুনি একজন মাফিয়া হয়ে আরেকজন মাফিয়াকে কেন খুন করলো? তো যাই হোক, যেহেতু বর্ডার লাইনের ভেতরে দুজনের লাশ আছে, তাই সেগুলো তো আর ফেলে রাখা যায় না। তাই হেউল এবং জুনের লাশ তারা স্টোরেজ রুমে নিয়ে যায়। এই রুমটা তেমন ঠান্ডা ছিল না। এ সময় তারা রুমের টেম্পারেচার মিটার দেখতে পায়, তাই রুম ঠান্ডা করতে টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস করা হয়। এ সময় তারা আরেকটা জিনিস খেয়াল করে, তারা গতকাল থেকে ফোনে চার্জ দেয়নি।
তবুও ফোনের চার্জ 56% হয়েছিল, আর সবার ফোনে কিন্তু 56%ই দেখাচ্ছিল। তার মানে গেম অথরিটি তাদের ফোনেরও কন্ট্রোল নিয়েছিল। তারা মৃত দুজনের ফোনগুলো অন করার চেষ্টা করে, তবে সেগুলো অন হচ্ছিল না, অর্থাৎ কেউ মরে গেলে তাদের ফোনটাও হয়তো অকেজ হয়ে যাবে। তো লাশ স্টোরেজ রুমে রেখে বেরিয়ে আসার পরে ইয়নসু আবারও শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে, তবে সে এবারও কাউকেই দেখতে পায় না। ইয়নসু এরপরে কন্ট্রোল রুমে যায় এবং কম্পিউটার মনিটরগুলো অন করার চেষ্টা করে, কিন্তু সেগুলো অন হয় না। তবে সে বেরিয়ে যাওয়ার পরে সেগুলো চালু হয়ে যায় এবং দেখা যায় এই মনিটরগুলো সিসি ক্যামেরার সাথে কানেক্টেড। মনিটরে দেখা যাচ্ছিল পার্টিসিপেন্টরা কে কী করছে। এদিকে জুনহি দল নিয়ে পাহাড়ের উপরে চলে আসে। সেখান থেকে তারা দূরে মানুষ এবং পাখি দেখতে পায়। তারা চিৎকার করে হাত নাড়িয়ে মানুষগুলোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল, কিন্তু মানুষগুলো কিছুই শুনতে পায় না। তখন জুনহি নিজের ক্যামেরা দিয়ে জুম করে দেখে ওই মানুষ এবং পাখিগুলো একদম স্থির হয়ে আছে, সেগুলো নিজেদের পজিশন থেকে একটুও মুভ হচ্ছে না। এ সময় আবার আরেকটা অঘটন ঘটে। সেখানেও দুই সাইডে বর্ডার লাইন টানা ছিল, আর তাছাড়া সামনে যাবার কোনো পথ ছিল না। তাই কিংডং নামের একটা ছেলে দাগটা বোঝার চেষ্টা করছিল। সে শিওর হতে চাচ্ছিল এটা আসল বর্ডার লাইন কিনা, কিন্তু এই চক্করে সে হঠাৎ পা পিছলে বর্ডার লাইনের বাইরে চলে যায়। তখন মাইকে ঘোষণা করা হয় কিংডং গেমের রুলস ভেঙেছে। তার সাথেও সেম ঘটনা ঘটে। তার হাতের কাছে কিছু ছিল না, তাই সে নিজের চোখগুলো হাত দিয়ে উপড়ে ফেলে এবং পড়ে গিয়ে একটি গাছের ডাল তার বুকে ঢুকে গেলে সে মারা যায়। তার মৃত্যু দিয়েই শেষ হয় এপিসোড 2। এপিসোড 3-এর শুরুতে ঘোষণা করা হয় এপিসোড 2-এর শেষে মারা যাওয়া কিমডংও একজন সিটিজেন ছিল। কিমডংয়ের এমন মৃত্যুতে বাকিরা শোকাহত হয়ে পড়ে। তো এরপরে তারা হতাশ হয়ে রিট্রিট সেন্টারে ফিরে আসে, কারণ তারা এখান থেকে বের হবার আশা নিয়ে সেখানে গিয়েছিল। কিন্তু ওই পর্যন্ত গিয়ে বর্ডার লাইনে তারা আটকে গেছে, তাই বাধ্য হয়ে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। রাতে জুনহি রিসিপশনে টেলিফোনের আওয়াজ পেয়ে রিসিভ করতে যায়, কিন্তু এবারও টেলিফোন কানেক্ট হয় না। তাই সে রাগ করে সব ভাঙচুর শুরু করে। আওয়াজ পেয়ে ইয়নসু এবং জাংন রিসিপশনে আসে। জুন জানায় এখানে সবকিছুই ফেক, এই টেলিফোনগুলো তার কেটে দেওয়া হয়েছে, এগুলো কানেক্টেড নেই। এছাড়া তারা সমস্ত ফাইল চেক করে দেখে ফাইলগুলো একদম ফাঁকা, জাস্ট আলমারিতে সাজিয়ে রাখা হয়েছে শো হিসেবে। অর্থাৎ এই পুরো রিট্রিট সেন্টারটাই একটা ফাঁদ। এদিকে কিংজুং রিট্রিট সেন্টারে একটা চাবির গোছা খুঁজে পায়। চাবি দিয়ে সে একটা ক্যাফেও খুঁজে পায়। এখানে প্রচুর খাবার স্টোরেজ করে রাখা ছিল। কিয়ংজুং তার দুই বন্ধু সেংবিং এবং জিনহোকেও সেখানে নিয়ে যায়, তবে তারা দাবিয়ংকে আবারও বুলি করার জন্য সেখানে ধরে নিয়ে যায়। তারা দাবিয়ংয়ের ফোন থেকে তার আইডেন্টিটি দেখার চেষ্টা করছিল, কিন্তু তার সামনে কোনো স্ট্যাটাস শো করে না। তারা দাবিংয়ের ফোন থেকে ভোট দেওয়ারও চেষ্টা করে, তবুও ভোট গ্রান্টেড হয় না। লাস্টে তারা জোর করে দাবিয়ংকে দিয়েই ভোট দেওয়ার চেষ্টা করে, তবুও এটা কাজ করে না। তারা দাবিয়ংকে মারধর করছিল, তখন সেখানে জুনহি কয়েকজনকে নিয়ে চলে আসে। তাদের সাথে ইয়নহুও এসেছিল। সে এবার এই তিনজন বদমাশকে সাহায্য করার জন্য মার দেয়। লাস্টে খেপে গিয়ে কিয়ংজুং একটা কাঁচি দিয়ে ইয়নহুকে মারার চেষ্টা করে, তবে এই সময় ইয়নসু সেখানে চলে আসে এবং ঝাড়ি মেরে বলে, তুমি যদি এখনই ঝামেলা না থামাও তাহলে বাকিদের সব সত্যি বলে দিব, সবাই তোমাকে ভোট দেবে। এই কথাটা শুনে কিয়ংজুং শান্ত হয়ে যায়। তো এরপরে হলরুমে এসে সবাই ভোট নিয়ে আলোচনায় বসে। জুনহি বলে তারা যদি কাউকে ভোট না দেয় তাহলে তো কেউই ভোট পাবে না, আর ভোট না দিলে কাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেটাও নির্বাচন করা যাবে না, ফলে কোনো হতাহতের ঘটনাও ঘটবে না। প্রথমে অনেকে দ্বিমত পোষণ করলেও শেষ পর্যন্ত সবাই জুনহির লজিক মেনে নেয় এবং নিজেদের ফোন একটা ঝুড়ির ভেতরে রাখে, যাতে কেউ চুপি চুপি কাউকে ভোট না দিতে পারে। তো এরপরে তারা রাত 12টার জন্য অপেক্ষা করতে থাকে। রাত 12টা বেজে গেলে দেখা যায় অথরিটি কোনো রেসপন্স নেই। এতে তারা এক মুহূর্তের জন্য সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে, কিন্তু এর পরের মুহূর্তে ইমার্জেন্সি সাইরেন বেজে ওঠে এবং ঘোষণা করা হয় প্রত্যেক প্লেয়ারকে বাধ্যতামূলক ভোট দেওয়াই লাগবে। ভোট না দিয়ে রুলস ভঙ্গ করায় সবার উপরে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। সবাই পাগলের মতো আচরণ শুরু করে, অনেকে ধূপধাপ করে মরতেও শুরু করে। তাই বাকিরা দ্রুত হুড়োহুড়ি করে ঝুড়ি থেকে নিজেদের ফোন খুঁজতে শুরু করে, যাতে ভোট দিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে পারে। আর এখানেই শেষ হয় এই সিরিজের তৃতীয় এপিসোড। এপিসোড 4 শুরু হয় সবার ফোন খুঁজে ভোট দেওয়া দেখানোর মধ্য দিয়ে। জুনহির ভুল লজিকের কারণে এক রাতেই অনেকেই প্রাণ হারায়, আর এদের ভেতরে সবচেয়ে বেশি মেম্বার ছিল সিটিজেনের। এমনকি ইয়নহু নিজের ফোন খুঁজে না পায় মারা যায়। সে উপরতলা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলে সুইসাইড করে। তার মৃত্যুতে সবাই খুবই শোকাহত হয়ে পড়ে। এরপরে ভোটাভুটি শেষ হলে সাইরেন বাজে এবং সবাই ঘুমিয়ে যায়। সকালে সাইরেনের আওয়াজে ঘুম ভেঙে তারা তাদের আরেক ফ্রেন্ডের লাশ দেখতে পায়। গতরাতে মাফিয়া তাকে মেরে ফেলেছে। এতগুলো মৃত্যুর জন্য কিয়ংজুং, সোমি সহ কয়েকজন জুনহিকে দায়ী করছিল। তার ভুল লজিকের জন্য এতগুলো মানুষ অকারণে মারা গেল। কিন্তু এখন আর কি করার, তারা লাশগুলো সব সরিয়ে নেয় এবং স্টোরেজ রুমে রেখে আসে। স্টোরেজ রুমে লাশ রেখে বের হওয়ার সময় ইয়নসু খেয়াল করে একটা কার্টুন পড়ে গেল। সে ব্যাপারটা দেখার জন্য আবারও ভেতরে ঢুকে দেয়ালের কাছে যায় এবং সে সেখানে একটা করিডোর দেখতে পায়। হঠাৎ
করিডোর থেকে ভয়ঙ্কর কিছু একটা ছুটে এসে ইয়নসুর গলা চেপে ধরে। আওয়াজ পেয়ে জুনহি সহ বেশ কয়েকজন ছুটে আসে এবং দেখে সেখানে কেউ নেই। ইয়নসু একা একা নিজের গলা ধরে ছটফট করছে। ইয়নসুর এজমার সমস্যা ছিল, তাই জুনহি ইয়নসুর পকেট থেকে ইনহেলার বের করে দ্রুত তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে। তবে ট্রমা কাটিয়ে উঠতে না পেরে ইয়নসু সেন্সলেস হয়ে যায়। ইয়নসুকে রেস্টে রেখে জুনহি বাকিদের নিয়ে ভোটের ব্যাপারে আলোচনায় বসে। সে আলোচনার মাধ্যমে মাফিয়াকে ধরতে চাইছিল এবং তাকে ভোট দিয়ে এলিমিনেট করতে চাইছিল, কিন্তু প্রায় সবাই একে অপরের উপরে দোষারোপ করতে থাকে। সবারই কাউকে না কাউকে মাফিয়া বলে সন্দেহ হচ্ছিল, তাই তারা কোনো সমঝোতায় আসতে পারে না। তবে কিয়ং সবাইকে বিশ্বাস করায় তাদের ভেতরে ওরাম হচ্ছে মাফিয়া। কিয়ং তার 2 বন্ধুকে নিয়ে ওরামকে ভোট দিয়ে দেয়। এদের ভোট দেওয়া দেখে বাকিদের মধ্যেও অনেকে মনে করতে থাকে ওরামই মাফিয়া, এজন্য অনেকেই ওরামকে ভোট দিয়ে দেয়। এছাড়া কিয়ং কয়েকজনকে খাবারের লোভ দেখিয়ে ওরামকে ভোট দেওয়ায়। তবে এখনও একটা অংশ জুনহির উপরে ভরসা রাখছিল, তাই তারা ভোট না দিয়ে তার সাথে আলোচনায় বসে। তখন সে কিয়ংজুনের কথাটা উঠায়। অনেকেই সন্দেহ করছিল কিয়ংজুন মাফিয়া। এমনিতেই সে তো খুব বজ্জাত। তাছাড়া গত রাতে ভোট বর্জনের জন্য সবাই মোবাইল জমা দিলেও কিয়ং নিজের মোবাইলটা জমা দেয়নি, বরং সে নিজের মোবাইল লুকিয়ে রেখে মৃত একজনের মোবাইল জমা দিয়েছিল। অর্থাৎ সে চেয়েছিল সে বাদে বাকি সবাই গেমের রুলস ভেঙে মরে যাক। এজন্য এবার জুনহির পক্ষের সবাই কিয়ংজুনকে ভোট দিতে শুরু করে। এদিকে ইয়নসু ততক্ষণে সেন্স ফিরে স্বাভাবিক হয়ে গিয়েছিল। তার কৌতূহল হচ্ছিল ওই করিডোরের ভেতরে কি আছে সেটা দেখার জন্য। সে একা করিডোরের ভেতরে ঢুকে পড়ে। করিডোর দিয়ে এগোনোর সময় হঠাৎ সে সিলিং ভেঙে সেকেন্ড ফ্লোরে একটা বেসমেন্টে পড়ে যায়। যদিও তার কোনো ক্ষতি হয় না, তবে সে গুরুত্বপূর্ণ একটা জিনিস খুঁজে পায়। আসলে এই বেসমেন্টটা হলো একটা সিক্রেট কন্ট্রোল রুম। এখানে অনেকগুলো মনিটর ছিল, আর সবগুলো মনিটর সিসিটিভি ক্যামেরার সাথে কানেক্টেড। আর এখানেই শেষ হয় সিরিজটির 4 নম্বর এপিসোড। এপিসোড 5-এর শুরুতে দেখি ইয়নসু যেই রুমে চলে আসে সেখানকার প্রত্যেকটা মনিটরে পুরো রিট্রিট সেন্টারের ফুটেজ দেখা যাচ্ছিল। এসব দেখে ইয়নসু হতবাক হয়ে যায়। এই সময় সে খেয়াল করে কিছু একটা পাশ দিয়ে ছুটে গেল। সে ওটাকে ফলো করতে গিয়ে একটা গোলকধাঁধায় এসে পড়ে। এখানে সব কিছু একই রকম দেখতে। সে যেদিকে যাচ্ছিল ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছিল। তবুও সে একটা রুম খুঁজে সেটাতে ঢুকে পড়ে। সে রুমের ভেতরে সার্চ করে একটা অ্যালবাম পায়। এই অ্যালবামে বিভিন্ন স্কুল থেকে এই সেন্টারে আসা ছাত্রছাত্রীদের গ্রুপ ফটো ছিল। সেখানে তাদের স্কুলেরও একটা গ্রুপ ফটো ছিল, তবে এই ফটোতে শুধুমাত্র একজন মেয়ে বাদে বাকি সবার ফেস নষ্ট করে দেওয়া হয়েছে, তাই বোঝা যাচ্ছিল না এখানে কাদের ফটো আছে। ইয়নসু ফটোটা ছিঁড়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এদিকে ইয়নসুর লেজ দেখে জাঙ্গন করিডোরের ভেতরে ঢুকে তাকে খুঁজছিল, তবে সে ইয়নসুকে খুঁজে না পেয়ে বেরিয়ে আসে। এর ঠিক পরেই আবার ইয়নসু ভেতর থেকে বেরিয়ে আসে। ইয়নসু জাঙ্গন এবং নাহিকে ভেতরে গিয়ে কি কি দেখেছে সব জানায়। এছাড়া সে ওদেরকে ফটোটাও দেখায়। ইয়নসু বলে সে এই রিট্রিট সেন্টারে ভৌতিক একজনকে দেখতে পায়। তার ধারণা ওটা কোনো ভূত, আর এই ফটোতে যে মেয়েটার চেহারা নষ্ট করা হয়নি সে হয়তো ওই ভূতটা। তারা কথা বলছিল এই সময় সেখানে জুনহি চলে আসে এবং জানায় ওরামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তারা সবাই মিলে ওরামকে খুঁজতে শুরু করে। আসলে ততক্ষণে ওরাম ভোট পেয়েছিল 7টা আর কিয়ংজুন ভোট পেয়েছিল 6টা। তখনও দুজনের ভোট দেওয়া বাকি ছিল। এই দুজনের ভোটের উপরই নির্ভর করছে আজ রাতে কাকে মরতে হবে। কিয়ংজুন তার 2 বন্ধুর সাথে প্ল্যান করে যেভাবে হোক তাদের ওরামকে মাফিয়া বলে ফাঁসাতে হবে। তাই তারা চৌমিনার মাধ্যমে কৌশলে ওরামকে ডেকে আনে এবং তাকে ধরে নিয়ে টর্চার করতে শুরু করে, যাতে সে সবার কাছে স্বীকার করে সেই মাফিয়া। একসময় টর্চার সহ্য করতে না পেরে ওরাম কন্ট্রোল রুমের মাইকে ঘোষণা করে, আমি মাফিয়া হয়ে আমাদের এক ফ্রেন্ড জুয়ংকে মেরে ফেলেছিলাম। ওরামের ঘোষণা শুনে জুনহি বুঝতে পারে সে কন্ট্রোল রুমে আছে। তাই জুনহি বাকিদের নিয়ে কন্ট্রোল রুমে চলে যায়। দরজা বন্ধ ছিল, তাই সে কুড়াল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ওরামের ওপরে এত টর্চার দেখে সে কিয়ংজুনের সাথে ঝামেলা পাকিয়ে দেয়। তবে ওরামের ঘোষণার জন্য ততক্ষণে ভোট না দেওয়া দুজন তাকে ভোট দিয়ে দেয়, ফলে সে সর্বোচ্চ ভোট পেয়ে যায়। ওরাম এবার হতাশায় জুনহির কুড়ালটা নিয়ে কিয়ংজুনকে মারার জন্য তাড়া করে, তবে ততক্ষণে 12টা বেজে গিয়েছিল। তাই ওরামের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং কুড়ালটা দিয়ে সে নিজেরই মাথায় আঘাত করে মারা যায়। যেহেতু প্লেয়ারদের মৃত্যুর পরে তার আইডেন্টিটি রিভিল করা হয়, তাই ওরামের মৃত্যুর পরে ঘোষণা করা হয় সে সত্যিই একজন মাফিয়া ছিল, আর সে অলরেডি আগের রাতে মাফিয়ার দায়িত্ব পালনের জন্য জুয়ংকে হত্যা করেছিল। ওরামকে মাফিয়া প্রমাণ করতে পেরে কিয়ংজুংয়ের মুখে হাসিও ফুটে ওঠে। তো এরপরে তারা সবাই দৌড়ে পালাতে শুরু করে মিউজিক বাজার আগেই। তারা কোনো একটা নিরাপদ জায়গায় লুকাতে চায়, যাতে মাফিয়া রাতে তাদের খুঁজে না পায়। একটু পরে মিউজিক বেজে ওঠে এবং তারা সবাই ঘুমিয়ে যায়। আর এখানে শেষ হয় 5ম এপিসোড। 6 নম্বর এপিসোডে শুরু হলে পরের দিন সকালে মিউজিকের সাথে তারা আবারও জেগে ওঠে। তখন ঘোষণা করা হয় গত রাতে পুলিশ নিজের স্কিল ইউজ করেছে, যদিও তারা এখনও জানতে পারেনি তাদের ভেতরে কে পুলিশ আর সে কোন কাজই বা করেছে, কারণ পুলিশ এখন পর্যন্ত কোনো মাফিয়াকে ধরিয়ে দিতে পারেনি। এছাড়া ঘোষণা করা হয় গত রাতে তাদের একজন সিটিজেন জিসু মাফিয়ার হাতে মারা গিয়েছে। সবাই রুম থেকে বাইরে বেরিয়ে দেখে তাদের বন্ধু ইউজুন জিসুর লাশ জড়িয়ে ধরে কাঁদছে, কারণ তারা একে অপরকে অনেক পছন্দ করত।
তো যাই হোক, গতরাতে ভোট শেষ হবার আগে কিয়ংজুন মাফিয়া ওরামকে ডিটেক্ট করেছিল, এই জন্য সে সবার কাছে ভাব নিতে থাকে। তার বন্ধুরাও কিয়ংজুনের প্রশংসা করে বলে পুলিশের কিয়ংজুনের কাছ থেকে কিছু শেখা উচিত, কিভাবে মাফিয়াকে খুঁজে বের করতে হয়। তো এই সুযোগটা কাজে লাগিয়ে কিয়ংজুন সবার উপরে কন্ট্রোল নেবার চেষ্টা করে এবং বলে সবাই যেন এখন থেকে তার কথা মতো ভোট দেয়। সে এবার পার্সোনাল রাগ থেকে জুনহিকে ফাঁসানোর মতলব করে, এই জন্য সবাইকে বোঝায় জুনহি গতরাতে মাফিয়া ওরামকে বাঁচানোর চেষ্টা করেছিল। একজন মাফিয়ার উপরে তার এত দরদ, তার মানে জুনহিও নিশ্চয়ই একজন মাফিয়া। তাই সে আজকে সবাইকে জুনহিকে ভোট দেবার জন্য ব্রেন ওয়াশ করতে থাকে। তবে ইয়নসু বাধা দেয় এবং জুনহিকে সাপোর্ট করে। ইয়নসুর খেয়াল হয় গতকাল তো সে একটা সার্ভিলেন্স রুম খুঁজে পেয়েছিল যেখানে মনিটরে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছিল, তাই সেখানে গেলে শিওর হওয়া যাবে গতরাতে কারা মাফিয়া হয়ে খুন করেছে। এই জন্য ইয়নসু সবাইকে সার্ভিলেন্স রুমে নিয়ে যায়। সেখানে কম্পিউটারগুলো অন ছিল ঠিকই, কিন্তু কোনো ফুটেজ ছিল না, ফাইলগুলো কেউ ডিলিট করে দিয়েছে। এবার কিয়ংজুন ইয়নসুর উপরে সব দোষ চাপিয়ে দেয়, কারণ এই রোমের ব্যাপারে ইয়নসু ছাড়া আর কেউই জানতো না। তাই ইয়নসু ছাড়া আর কারো পক্ষে ফাইল ডিলিট করা সম্ভব না। ইয়নসু নিজেও হয়তো মাফিয়া, এই জন্যই সে ফুটেজের ফাইল ডিলিট করে দিয়েছে। কিয়ংজুনের কথায় ম্যানিপুলেট হয়ে কয়েকজন ইয়নসুকে ভোট দিয়ে দেয়। তবে জাঙ্গন বাকিদের কাছ থেকে রাত পর্যন্ত সময় চায়। এই সময়ের ভেতরে সে ডিলিটেড ফাইলগুলো রিকভার করে ফেলবে, তখন জানা যাবে কে বা কারা আসল মাফিয়া। তো জাঙ্গন ফাইল রিকভারের চেষ্টায় লেগে পড়ে। অবশ্য ইয়নসু আর জুনহিও বসে থাকে না। ইয়নসু জুনহিকে নিয়ে সেই করিডোরের ভেতরে যায় কোনো ক্লু খুঁজে পাওয়া যায় কিনা তার জন্য, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। ইয়নসু জুনহিকে জিজ্ঞাসা করে, আমি যদি সত্যি মাফিয়া হই তাহলে কি তুমি আমাকে ভোট দেবে? জুনহি জানায় সে কখনো ইয়নসুকে ভোট দেবে না। তারা ছাদের উপরে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দেয়। ইয়নসু বলে, আমি এমনিতেই অসুস্থ মানুষ, একদিন ঠিকই মারা যাব, কিন্তু আমি এখানে এভাবে মরতে চাই না। জুনহি তাকে ভরসা দিয়ে বলে, আমি তোমাকে মরতে দেব না, আমরা একসাথে বাড়ি ফিরবো। এদিকে জাঙ্গন মেসেজ দিয়ে জানায় সে থার্ড ফ্লোরের সিসিটিভি ফুটেজ রিকভার করে ফেলেছে। তাই তারা সবাই সার্ভিলেন্স রুমে চলে আসে। জাঙ্গন ফাইল ঠিকই রিকভার করে, কিন্তু হঠাৎ মাদারবোর্ডটা ব্লাস্ট করে সব ফাইল ধ্বংস হয়ে যায়। এই সময় মনিটরে আরেকটা ফুটেজ চালু হয় এবং ফটোর সেই মেয়েটাকে দেখা যায়। ইয়নসু বলে এই মেয়েটা একটা ভূত, সে কয়েকবার এই ভূতটাকে দেখেছে, সেই হয়তো গেমের মাধ্যমে সবাইকে মেরে ফেলছে। তো সবাই এবার নিজেদের মত চেঞ্জ করে, কিন্তু কাউকে না কাউকে তো ভোট দেওয়াই লাগবে, না হলে তো সবাইকে মরতে হবে। তবে জুনহি আবারও একটা ট্রিক্স খাটায়। সে বলে যার ভোট সবচেয়ে বেশি পড়বে সে মারা যাবে, কিন্তু ভোট যদি একাধিক জনের সমান পরিমাণ পড়ে সেক্ষেত্রে কেউই সর্বোচ্চ ভোট পাবে না, ফলে কারোর কোনো ক্ষতি হবে না। তো তারা মোট 13 জন বেঁচে ছিল, এর মধ্যে 4 জন অলরেডি ইয়নসুকে ভোট দিয়ে ফেলেছিল। তাই জুনহি বলে তোমরা আমাকেও 4টা ভোট দাও, এতে আমার আর ইয়নসুর সমান ভোট হয়ে যাবে, আর বাকি 5টা ভোট তোমরা ইচ্ছে মতো দিতে পারো। তো সবাই জুনহির কথা মতো ভোটাভুটি শেষ করে, কিন্তু জুনহির এই ট্রিক্সটাও কাজে লাগে না। সময় শেষে ঘোষণা করা হয় যেহেতু দুজনের মধ্যে ড্র হয়েছে তাই আরেক রাউন্ড ভোট গ্রহণ করা হবে। তবে এবার শুধুমাত্র ইয়নসু এবং জুনহির মধ্যে ভোটের আয়োজন করা হবে, আর প্রথম রাউন্ডে যে 5 জন এদেরকে ভোট দেয়নি শুধুমাত্র তারাই ভোট দিতে পারবে। আর এবার যদি ভোট টাই হয় তাহলে সবাই মারা যাবে। ঘোষণা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সৌমি সাথে সাথে ইয়নসুকে ভোট দেয় এবং বাকিদেরকেও ইয়নসুকে ভোট দিতে বলে। জুনহি বুঝতে পারে এই মুহূর্তে ইয়নসুকে বাঁচাতে হলে তার নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, এই জন্য সে ইয়নসুকে বাঁচাতে সবাইকে বলে আমি মাফিয়া, সবাই আমাকে ভোট দাও। জুনহির কথা শুনে সবাই তাকে ভোট দিতে শুরু করে। ইয়নসু এটা কিছুতেই মানতে পারছিল না, সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বাকিরা তাকে জোর করে টেনে ভিতরে নিয়ে যায়। ভোটের সময় শেষ হলে সর্বোচ্চ ভোট পাওয়ায় জুনহি সুইমিং পুলে ঝাঁপ দিয়ে মারা যায়। এদিকে সিটিজেনরা গেম শেষে সবাই ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়ার পরে সৌমি জেগে ওঠে, কারণ সে একজন মাফিয়া। আজকে সে ইয়নসুকে খুন করতে চাইছিল, তাই সে একটা কুড়াল নিয়ে ঘুমন্ত ইয়নসুর কাছে যায় এবং তাকে মারার জন্য কুড়াল তোলে। সে কুড়াল দিয়ে ইয়নসুকে কোপ দিতেই যাবে, আর শেষ হয় এপিসোড 6। আর এর সাথে সাথে আমাদের আজকের ভিডিও। তোমাদের কি মনে হয় জুনহির মৃত্যুর পর এবার ইয়নসু কি মারা যাবে? এই গেমের শেষ কোথায় এবং কেই বা এসব কিছু কন্ট্রোল করছে? জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পরের ভিডিওতে আমি এই সিরিজটি বাকি এপিসোড নিয়ে হাজির হব। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, বাই বাই।